তো আজকে আমি প্রথমে সরাসরি ইংলিশ প্রশ্ন সলভ ইংরেজি প্রশ্ন সলভ করবো আগে। যারা এক্সাম ব্যাচে পরীক্ষা দিচ্ছেন, যারা এক্সাম ব্যাচ আছেন, তো তাদের জন্য হচ্ছে স্পেশালি ম্যাথ এবং ইংলিশ কেয়ার নেওয়া হবে। তারা অবশ্যই স্পেশাল এক্সাম ব্যাচে যুক্ত হবেন এবং অবশ্যই সেই কেয়ারিং ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাব, যে প্রশ্নটি এর আগে পরীক্ষায় নেওয়া হয়েছিল। আমি এখন প্রশ্ন সলভ করতেছি। দেখেন যে 1 নম্বর প্রশ্ন ছিল যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ প্যাক। প্যাক কি ধরনের নাউন? অপশন এ তে হচ্ছে প্রপার নাউন, অপশন ক তে দেওয়া আছে প্রপার নাউন, খ তে দেওয়া আছে কমন নাউন, অপশন গ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে অপশন ঘ হচ্ছে কালেকটিভ নাউন। তো এখানে প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ প্যাক। প্যাক বলতে বোঝায় যে প্যাক ইজ এ গ্রুপ অফ ওয়াইল্ড অ্যানিমালস, স্পেশালি উলভস। অর্থাৎ হচ্ছে নেকড়েদের যে টিমটা, নেকড়ের যে দলটা, এই দলটাকে মূলত প্যাক বলা হয়। আর কালেকটিভ নাউন কাকে বলে? যে কালেকটিভ নাউন হচ্ছে যে কালেকটিভ নাউন মূলত একটা দলকে বোঝানো হয়। কমন নাউনের যে সমষ্টি, এই সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন। কেন? ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, এই স্টুডেন্টের সমষ্টি হচ্ছে ক্লাস। আবার যেমন লাইব্রেরি হচ্ছে বইয়ের সমষ্টি। এরকম যে নেকড়ের সমষ্টি, নেকড়ে বেশ কয়েকটা নেকড়ে, মনে করেন 10টা বা 5টা বা 15টা 20টা নেকড়ে একসাথে আছে, এর যে দলটা, এই যে কালেকটিভ যে দলটা, এটাকে বলা হয় প্যাক। তো যেহেতু প্যাক বলতে এখানে দলকে বোঝানো হয়, ডেফিনেটলি দ্য আনসার শুড বি কালেকটিভ নাউন। তাহলে আমার হচ্ছে 1 নম্বর প্রশ্নের যে আনসারটা হবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য ওয়ার্ড কোয়েশ্চেনার ইজ ড্যাশ। এই কোয়েশ্চেনার শব্দটি কি? এই কোয়েশ্চেনার শব্দটি হচ্ছে নাউন নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? তো কোয়েশ্চেনার বলতে কি বোঝায়? যে কোয়েশ্চেনার মানে হচ্ছে প্রশ্নাবলী। তো কোয়েশ্চেনার বলতে হচ্ছে প্রশ্নের সেটকে বোঝানো হয়। তো ডেফিনেটলি এটা নাউন। এবং হচ্ছে অপশনে আমাদের ক তে দেওয়া আছে নাউন, তারপর হচ্ছে খ তে দেওয়া আছে অ্যাডভার্ব, গ তে দেওয়া আছে অ্যাডজেক্টিভ এবং ঘ তে দেওয়া আছে ভার্ব। তো কোশ্চেনের যেহেতু নাউন, তো আমাদের আনসারটা হবে নাউন। দুই এর আনসার হচ্ছে নাউন। এরপর চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অপশন এ তে দেওয়া আছে ম্যান, অপশন হচ্ছে বি খ তে দেওয়া আছে হাইট, অপশন গ তে দেওয়া আছে জুরি, আর হচ্ছে অপশন ঘ তে দেওয়া আছে লং। তো ম্যান হচ্ছে নাউন, এটা কমন নাউন। দেন হচ্ছে অপশন গ তে দেওয়া হচ্ছে জুরি হচ্ছে কালেকটিভ নাউন, এবং অপশন ঘ তে দেওয়া হচ্ছে লং হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে অপশন খ তে দেখেন, খ তে দেওয়া আছে হাইট মানে উচ্চতা। আসলে উচ্চতা দেখা যায় না। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনটা দেখা যায় না, জাস্ট অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নটির আনসার হবে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে আনসার হবে হচ্ছে হাইট, খ। 3 এর আনসার হবে খ। তো যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, এই লাইভ ক্লাসটি শেয়ার দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যুক্ত হয়েছেন। ওকে, এরপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে, যে হুইচ কাইন্ড অফ নাউন ইজ ট্রু। ট্রু হচ্ছে কোন ধরনের নাউন? অপশন ক তে দেওয়া হচ্ছে প্রপার নাউন, অপশন খ তে দেওয়া হচ্ছে কমন নাউন, অপশন গ তে দেওয়া হচ্ছে কালেকটিভ নাউন, অপশন ঘ তে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে ক্রু কোন ধরনের নাউন, এটা আসলে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো ক্রু মানে আসলে কি? ক্রু মানে হচ্ছে যে দল, নাবিক দল। তো যেহেতু দলকে বোঝানো হচ্ছে এবং এটা একটা সমষ্টি, তো যেহেতু সমষ্টি হলে ডেফিনেটলি দ্যাট ইজ কালেকটিভ নাউন। তাহলে আমাদের 4 নম্বর আনসার হচ্ছে কালেকটিভ নাউন। 4 এর আনসার হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এরপরে চলে যাব আমরা নাম্বার 5-এ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দে লিভ অ্যাট নাম্বার 17, হিয়ার নাম্বার ইজ ড্যাশ। এখানে নাম্বার বলতে কি বোঝানো হচ্ছে? তো দেখেন, আসলে এই নাম্বারের সামনে একটা প্রেপোজিশন দেওয়া আছে। তো প্রেপোজিশনের পরে কমনলি আমরা জানি প্রেপোজিশনের পরে হচ্ছে নাউন বসে। তো যেহেতু এখানে প্রেপোজিশনের পরে নাম্বার দেওয়া আছে, তো ডেফিনেটলি নাম্বার এখানে নাউনই হবে। তো অপশন ক তে দেওয়া আছে নাউন, তার মানে আমাদের 5 এর আনসার হবে ক, নাউন। ওকে, 6 নম্বর প্রশ্নটি হচ্ছে যে হুইচ টাইপ অফ নাউন ইজ দ্য ওয়ার্ড মাইল। মাইল কোন ধরনের নাউন?
অপশন ক তে দেওয়া আছে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অপশন খ তে দেওয়া আছে কালেকটিভ নাউন, অপশন গ তে হচ্ছে কমন নাউন এবং হচ্ছে অপশন ঘতে দেওয়া আছে প্রপার নাউন। মাইল বলতে কি বোঝায় এখানে? মাইল বলতে হচ্ছে একটা ডিস্টেন্সের একটা স্টেট বা অবস্থাকে বোঝানো হয়। আর এখানে মাইল হচ্ছে যেহেতু নির্দিষ্ট করে কোনো সংখ্যা বোঝাচ্ছে না, কত মাইল এরকম নির্দিষ্ট করে কোনো সংখ্যা বোঝাচ্ছে না, সামগ্রিকভাবে বোঝাচ্ছে। সো মাইল অবশ্যই এখানে হচ্ছে কমন নাউন হবে। মাইল তো অবশ্যই ম্যাটেরিয়াল নাউনও না, কালেকটিভও না, এরপর হচ্ছে প্রপার নাউনও হবে না, তাহলে মাইল অবশ্যই হচ্ছে আমাদের কমন নাউন। তার মানে ছয়ের আনসার হবে গ। আরেকটা বিষয় বলে আমি রাখি এখানে, সেটা হচ্ছে যে 1609 মিটারে 1 মাইল হয়ে থাকে, আর মাইলটা হচ্ছে কমন নাউন। নম্বর প্রশ্ন বলা হচ্ছে she had a long life she had a lifelong commitment to feminism. ওকে, এখানে বলছে the word feminism is dash। এখানে feminism ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। তো এখানে অপশন দেওয়া আছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। ফেমিনিজম, এই সেন্টেন্সে ফেমিনিজম কোন পার্ট অফ স্পিচ এটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখেন একটা বিষয় যে she had a lifelong commitment to feminism। এখানে ফেমিনিজমের সামনে টু দেয়া আছে, টু হচ্ছে আর্টিকেল, টু হচ্ছে প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে যেহেতু নাউন বসে, তো ফেমিনিজম এই ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে, এবং এই ফেমিনিজম ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অপশনে হচ্ছে আমাদের কয়ে দেয়া আছে নাউন, তাহলে সাতের আনসার হবে নাউন। আর ফেমিনিজমের শেষে আইএসএম আছে, তো যে ওয়ার্ডের শেষে আইএসএম এই সাফিক্স যুক্ত থাকে দ্যাট মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন প্যাট্রিয়টিজম, হিরোইজম, ফেমিনিজম এই শব্দগুলো অবশ্যই নাউন হয়ে থাকে এবং এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের সাতের আনসার হবে নাউন, অর্থাৎ ক। সাতের আনসার হবে ক। প্রশ্ন 8, প্রশ্ন 8-এ বলছে রিভার ইজ এ ড্যাশ, রিভার ইজ এ এন ড্যাশ। রিভার হচ্ছে কোন ধরনের নাউন? অপশন ক তে দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন খ তে দেওয়া আছে কমন নাউন, অপশন গ তে দেওয়া আছে প্রপার নাউন এবং অপশন ঘ তে দেওয়া আছে নান অফ দিস। 8 নম্বর প্রশ্নে 8 নম্বর প্রশ্নটা হচ্ছে রিভার ইজ অর অ্যান ড্যাশ। রিভার হচ্ছে কোন ধরনের নাউন, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো রিভার মানে হচ্ছে নদী, রিভার মানে হচ্ছে নদী। তো এখানে নদী বলতে বিশেষ কোনো নদীর নামকে বোঝানো হচ্ছে না, জাস্ট নদী বলতে সব নদীকে সামগ্রিকভাবে বোঝানো হচ্ছে। আর এক জাতীয় কোনো কিছু নাম, এক জাতীয় কোনো কিছুর নামকে বোঝানোর ক্ষেত্রে দ্যাট মাস্ট বি হচ্ছে কমন নাউন হয়ে থাকে। তো যেহেতু হচ্ছে রিভার বলতে সব নদীকেই বোঝানো হচ্ছে, এখানে নির্দিষ্ট কোনো নদীর নাম বলা হয়নি। আর যেহেতু সামগ্রিকভাবে এই নদীটাকে বোঝানো হচ্ছে, তার মানে এটা অবশ্যই কমন নাউন হবে। বাট যদি এরকমটা হয় যে পদ্মা, মেঘনা, যমুনা এরকম স্পেসিফিক কোনো নদীর নাম হয়, সেক্ষেত্রে দ্যাট মাস্ট বি তো যে প্রপার নাউন। আর যেহেতু রিভার বলতে নির্দিষ্ট কোনো নদীকে বোঝানো হয় না, সো রিভার অবশ্যই কমন নাউন। অপশন হচ্ছে ক তে দেয়া আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন খ তে কমন নাউন, অপশন ঘ তে হচ্ছে প্রপার নাউন, অপশন ঘ তে দেয়া আছে নান অফ দিস, একটাও না। তো রিভারটা আমাদের হচ্ছে অবশ্যই কমন নাউন হবে। 8-এর আনসার হচ্ছে খ। 9-এ দ্য ওয়ার্ড অডিয়েন্স ইজ ড্যাশ। অডিয়েন্স বলতে কোন নাউনকে বোঝানো হয়, অডিয়েন্স কোন নাউন এটাকে আইডেন্টিফাই করতে হবে। অপশন ক তে দেয়া হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন খ তে হচ্ছে কালেকটিভ নাউন, অপশন খ হচ্ছে কালেকটিভ নাউন, অপশন গ হচ্ছে কমন নাউন এবং অপশন ঘ হচ্ছে প্রপার নাউন। অডিয়েন্স বলতে কি বোঝায়? যে অডিয়েন্স হচ্ছে যে শ্রোতা মণ্ডলী, শ্রোতা মণ্ডলী অবশ্যই একটা দলের মতো কাজ করতেছে। আর কালেকটিভ নাউন ডেফিনেটলি একটা দল হয়। মনে করেন ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, তো পরিবারের যে কয়েকজন সদস্য থাকে এই সমষ্টিটা মিলে কিন্তু পরিবার। আর অডিয়েন্স বলতে শ্রোতা মণ্ডলীকে বোঝানো হচ্ছে, তার মানে একজন কোনো শ্রোতা মণ্ডলী না, সব শ্রোতাদেরকে একসাথে একত্রিত ভাবে একটা দলকে বোঝাচ্ছে। সো এই জন্য আমাদের অডিয়েন্স হচ্ছে কালেকটিভ নাউন হবে। এখন 9-এর আনসার হবে আমাদের কালেকটিভ নাউন। অডিয়েন্স যেহেতু একটা দলকে বোঝাচ্ছে, আর দলকে বোঝালে অবশ্যই কালেকটিভ নাউন হয়, সেক্ষেত্রে আমরা 9-এর আনসারটা নিতে পারি হচ্ছে কালেকটিভ নাউন। প্রশ্ন হচ্ছে দিস ইজ দ্য গেল অফ দ্য ডে, হিয়ার দ্য ওয়ার্ড গেল ইজ ড্যাশ। দিস ইজ দ্য গেল অফ দ্য ডে, এই বাক্যটার মানে হচ্ছে দিস ইজ দ্য গেল অফ দ্য ডে, এটাই দিনের রীতি বা প্রচলন বা নীতি। এখানে হচ্ছে গেল, এটা কোন পার্ট অফ স্পিচ এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশন ক তে দেওয়া আছে অ্যাডভার্ব, অপশন খ দেওয়া হচ্ছে প্রেপোজিশন, অপশন গ হচ্ছে নাউন এবং ঘ হচ্ছে ভার্ব। তো কেউ যখন আমাদেরকে কমনলি প্রশ্ন করে যে গো এটা কোন পার্ট অফ স্পিচ, তো আমরা সচরাচর বলে দিই যে গো হচ্ছে ভার্ব, কারণ গো মানে যাওয়া। তো বাট এই সেন্টেন্সে গো মানে কিন্তু যাওয়া অর্থ বোঝাচ্ছে না। আর একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে এই গো ওয়ার্ডটার সামনে হচ্ছে একটা দা আছে, মানে ডিটারমিনার, এবং পরে দেওয়া আছে অফ। আর ডিটারমিনার আর হচ্ছে প্রেপোজিশনের মাঝে অবশ্যই নাউন বসে, সেক্ষেত্রে
আমাদেরকে অবশ্যই আনসারটা নাউনেই দাগাইতে হবে, কারণ এখানে গো মানে যাওয়া বোঝাচ্ছে না, গো মানে এখানে প্রচলন বা নিয়ম বা নীতি। দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এটাই দিনের প্রচলন বা দিনের রীতি নীতি। এখানে গো মানে যাওয়া না, যদি যাওয়া হতো সেক্ষেত্রে ভার্ব হতো, বাট গো মানে যেহেতু এখানে রীতি নীতি, এবং এই গো শব্দটা আর্টিকেল অর্থাৎ ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে বসছে, আর ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝে নাউন বসে, তো অবশ্যই আপনাকে এই শব্দটা নাউনেই দাগাতে হবে। 10-এর আনসার হবে গ, নাউন। 11 নম্বরে বলছে হুইচ ওয়ান ইজ নাউন, নিচের কোনটি নাউন, কোন শব্দটা নাউনটা আমাকে দেখাতে হবে। তো কয়ে দেয়া আছে সিং, খ দেয়া আছে সং, গয়ে দেয়া হচ্ছে ফিট এবং ঘয়ে দেয়া আছে টেল। এখানে 4টা শব্দ দেয়া আছে। তো কয়ে বলছে সিং, খয়ে দেয়া আছে সং, ফিট আর টেল। 4টা শব্দের মধ্যে কোন শব্দটা নাউন আমাদেরকে বের করতে হবে। দেখেন সিং মানে হচ্ছে গাওয়া, সিং মানে গাওয়া, এটা যেহেতু কাজ করা বোঝাচ্ছে ডেফিনেটলি এটা ভার্ব হবে। এরপর হচ্ছে সং মানে গান, সং মানে গান, এটা হচ্ছে নাউন। এরপর হচ্ছে ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফিড মানে কি, ফিড মানে হচ্ছে খাওয়ানো, এটা কাজ, যেহেতু কাজ করা বোঝাচ্ছে সো ইটস ডেফিনেটলি ভার্ব হবে। এরপরে টেল, টেল মানে হচ্ছে বলা, বলাটাও কাজ। তাহলে এখানে 4টা শব্দের মধ্যে যে হচ্ছে সিং মানে হচ্ছে গাওয়া, এটা কাজ। এরপর ফিড মানে খাওয়ানো, এটাও কাজ। এরপর হচ্ছে টেল মানে হচ্ছে বলা, বলাটাও কাজ। আর সং মানে হচ্ছে গান, গান ডেফিনেটলি হচ্ছে নাউন। পরের প্রশ্ন হচ্ছে the word bolster can be used dash, এই bolster ওয়ার্ডটা কি কি হিসেবে ব্যবহার করা যেতে পারে। অপশনে দেওয়া আছে অনলি ভার্ব bolster, এই bolster ওয়ার্ডটা কোন কোন পার্ট অফ হিসেবে ইউজ করা যায়, এই প্রশ্ন আসছে এটা। 4 নম্বরে বলা হচ্ছে অনলি অ্যাডজেক্টিভ, গয়ে বলা হচ্ছে ভার্ব প্লাস নাউন এবং ঘয়ে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে গেলে আসলে এই ওয়ার্ডটার অর্থ জানতে হয়, এবং এই ওয়ার্ডটা সেন্টেন্সে কিভাবে ইউজ করা হয়েছে এর উপর ডিপেন্ড করে যে আসলে ওটা কোন পার্ট অফ স্পিচ হবে। তো যেহেতু এখানে কোনো সেন্টেন্স দেয়া নেই, জাস্ট বলা হচ্ছে বলস্টার কোন পার্ট অফ স্পিচ হতে পারে, অথবা বলস্টার কিভাবে, বলস্টার এই শব্দটিকে কিভাবে ব্যবহার করা যেতে পারে। তো আমি বলে নেই, সেটা হচ্ছে বলস্টার মানে হচ্ছে কোল বালিশ, বলস্টার মানে হচ্ছে কি কোল বালিশ। আর যে যখন কোল বালিশ হবে, কোল বালিশ হিসেবে যখন ইউজ করা হবে এই শব্দটিকে, তখন অবশ্যই সেটা নাউন হবে। আর যখন বলস্টার মানে কোনো কিছুকে দুর্বল করে দেয়া, সেক্ষেত্রে ভার্ব হবে। তার মানে বলস্টার ওয়ার্ডটা 2টা পার্ট অফ স্পিচের কাজ করতে পারে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। তাহলে কোন অপশনে নাউন প্লাস ভার্ব দুইটাই আছে, গ অপশনে দেয়া আছে নাউন প্লাস ভার্ব। তার মানে বলস্টার ভার্বও হতে পারে, নাউন হতে পারে। ওকে, বলস্টার যখন নাউন হবে সেক্ষেত্রে এটার মানে হচ্ছে কোল বালিশ, কোল বালিশ, কোল বালিশ যখন হবে সেক্ষেত্রে হবে নাউন। আর বলস্টার মানে যখন দুর্বল করে দেয়া হবে, উইক করে দেয়া হবে, সেক্ষেত্রে এটা হবে ভার্ব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড ফিড ক্যান বি ইউজড অ্যাজ ড্যাশ, ফিড, এই ফিড শব্দটি কোন কোন পার্ট অফ স্পিচ হিসেবে ইউজ করা যাবে। এখানে অপশন দেওয়া আছে নাউন প্লাস ভার্ব, কতে দেওয়া হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এবং গতে দেওয়া আছে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, এবং ঘতে দেওয়া আছে নাউন ভার্ব এবং অ্যাডজেক্টিভ। ওকে, এই ফিড, ফিড মানে আসলে কি, ফিডের 2টা মিনিং হতে পারে। ফিড মানে হচ্ছে খাওয়ানো, এবং ফিড বলতে পশু পাখির খাবারও হতে পারে। ফিড মানে যখন খাওয়ানো হবে, খাওয়ানো হলে সেটা ভার্ব, এবং এই ফিড মানে হচ্ছে যখন আমি কাউকে তুলে খাওয়াবো সেক্ষেত্রে ফিড ইউজ করতে হবে। এখন আমি যদি কাউকে তুলে খাওয়াই, মনে করেন আমি কাউকে ভাত তুলে খাওয়াচ্ছি, তার মানে আমি ফিডিং, আমি খাওয়াচ্ছি। তুলে যখন খাওয়াবো সেক্ষেত্রে ফিড। আর আপনি যখন ট্রিট দিবেন, ট্রিট দিয়ে যখন খাওয়াবেন সেক্ষেত্রে হয় এন্টারটেইন, এন্টারটেইন, এন্টারটেইন মানেও খাওয়ানো, বিনোদন দেয়া। ফিড মানেও খাওয়ানো, বাট ফিড তখন ইউজ করতে পারবেন যখন আপনি কাউকে তুলে খাওয়াবেন। তো ফিড মানে যখন তুলে খাওয়ানো হবে, খাওয়ানো হবে, তখন সেটা ভার্ব হবে। আর ফিড মানে যখন পশু পাখির খাবার হবে সেক্ষেত্রে নাউন। তার মানে ফিড ওয়ার্ডটা 2 ভাবে ইউজ করা যায়, একটা নাউন আর একটা হচ্ছে ভার্ব। তাহলে এই 13 নম্বর আনসার হবে আমাদের নাউন প্লাস ভার্ব খ, ক। 13 আনসার হবে ক। নম্বর 14 নম্বরে চলে যাব আমরা। The word infant is a dash, infant এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ আমাদেরকে বের করতে হবে। তো এখানে পার্ট অফ স্পিচের নাউনের সবগুলো দেয়াই আছে। এটা হচ্ছে প্রপার নাউন, তারপর হচ্ছে অপশন খতে কমন নাউন, অপশন গতে হচ্ছে কালেকটিভ নাউন, এবং অপশন ঘতে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অপশন হচ্ছে কতে হচ্ছে ইনফ্যান্ট, দ্য ওয়ার্ড ইনফ্যান্ট ইজ এ ড্যাশ। ইনফ্যান্ট কোন ধরনের নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো দেখেন ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, ইনফ্যান্ট মানে কিন্তু শিশু। তো যেহেতু এখানে শিশু, পুরো শিশু যে গোষ্ঠীটাকেই বোঝাচ্ছে, সামগ্রিকভাবেই বোঝাচ্ছে, এখানে নির্দিষ্ট কোনো শিশুর নাম দেওয়া নেই। আর যখন কোনো কিছুকে সামগ্রিকভাবে বোঝায়, এক জাতীয় কোনো কিছুকে বোঝালে দ্যাট মাস্ট বি কমন নাউন। সো আমাদের সেক্ষেত্রে 14 আনসার হবে কমন নাউন, অর্থাৎ
খ দ্য ওয়ার্ড ইনফ্যান্ট, এটা হচ্ছে কমন নাউন, বাট নির্দিষ্ট কোনো শিশুর নাম যদি আমি বলতাম সেক্ষেত্রে হতো প্রপার নাউন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে হার রিজলিউশন নেভার ফল্টার্ড। এখানে রিজলিউশন মানে হচ্ছে সংকল্প, ইচ্ছা, আর এরপরে বলছে নেভার ফল্টার্ড, এটার মানে হচ্ছে তার সংকল্প কখনো বৃথা যায়নি। এখানে আমাদের হচ্ছে আন্ডারলাইন করা আছে এই রিজলিউশনে। রিজলিউশন আসলে কোন পার্ট অফ স্পিচ আমাদের এখানে বের করতে হবে। অপশন ক তে দেওয়া আছে নাউন, অপশন খ তে অ্যাডজেক্টিভ, অপশন গ তে ভার্ব এবং অপশন ঘ তে অ্যাডভার্ব। আমি একটু আগে বললাম যে একটা ওয়ার্ড আসলে কোন পার্ট অফ স্পিচ হবে, এটা আসলে সেন্টেন্স ইউজের উপর অনেকটা ডিপেন্ড করে। একটা ওয়ার্ড বিভিন্ন সময় বিভিন্ন পার্ট অফ স্পিচ হতে পারে, এটা আসলে সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। যেমন এই ওয়ার্ডটা দেখেন রিজলিউশন, ফার্স্টলি প্রথমে যদি আপনি এই ওয়ার্ডটা দেখেন যে এই ওয়ার্ডটা শেষে সন যুক্ত আছে, আর সন যুক্ত হলে আপনারা জানেন যে সন সাফিক্স যুক্ত হলে নাউন হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে হার হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভের পরে রিজলিউশন বসছে এবং রিজলিউশনের শেষে সন যুক্ত আছে, এই সাফিক্সটা যুক্ত আছে, দ্যাট মাস্ট বি নাউন। ওকে, তাহলে আমাদের প্রথম আনসার দেওয়া হচ্ছে নাউন, তাহলে 15 আনসার হবে ক। 15 আনসার কি হবে? ক। ওকে, পরের প্রশ্ন হচ্ছে 16 নম্বর। আর্মি মিনস আ গ্রুপ অফ সোলজার। হিয়ার আর্মি ইজ এ অর এন ড্যাশ। এখানে আর্মি কোন নাউন সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে প্রশ্নেই বলা আছে আর্মি মিনস, আর্মি বলতে বোঝায় আ গ্রুপ অফ সোলজার, মানে হচ্ছে সৈন্যদের একটা দল। আর দলকে বুঝালে অবশ্যই সেটা কালেকটিভ নাউন হয়, তো আমাদের আনসার অবশ্যই কালেকটিভ নাউন হবে। আর 16 আনসার হবে কালেকটিভ নাউন, এবং 16 আনসার হচ্ছে আমাদের ঘ, ঘয়ে দেওয়া আছে কালেকটিভ নাউন। আর যে নাউনটা হচ্ছে দল বোঝায় সেটা অবশ্যই কালেকটিভ নাউন হয়। আর যেহেতু আর্মিটা হচ্ছে আমাদের একটা কালেকটিভ একটা দল, সেক্ষেত্রে আমাদের আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এরপরে আমরা চলে যাব 17 নম্বর প্রশ্নে। দ্য র্যান্সার কাউন্টেড। র্যান্সার বলতে খামারিয়ানকে বোঝায়, অর্থাৎ যে খামার পরিচালনা করে, যে খামারে পশু পাখি পরিচালনা করে বা দেখাশোনা করে, তাকে বলে র্যান্সার। দ্য র্যান্সার মানে খামারিয়ান বা খামারি, কাউন্টেড গণনা করেছিল, হিজ হার্ড। হার্ড মানে হচ্ছে এখানে এই পশু পাখির দল বা পালকে বোঝানো হয়। হ্যাঁ, আচ্ছা, অফ ক্যাটল, ক্যাটল মানে গবাদি পশুর পাল। তো গবাদি পশুর যে পালটা ছিল, যে দলটা ছিল, এটাকে গণনা করেছিল এট সানসেট, সানসেটের সময়। এখানে বলছে দ্য আন্ডারলাইন পার্টস ইজ ড্যাশ। এই বাক্যে আন্ডারলাইন পার্ট মানে আন্ডারলাইন করা আছে হার্ডে। তো হার্ড আসলে কোন নাউন আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। তো হার্ড মানে যেহেতু এখানে দলকে বোঝানো হয়, পাল, পালকে বোঝানো হয়, পাল হচ্ছে একটা দল। আর দলকে বুঝালে আমি একটু আগে বলছি যে দলকে বুঝালে সেটা কালেকটিভ নাউন হয়। তো আমাদের 17 নম্বর আনসারে 17 নম্বর হচ্ছে অপশনে কয়ে দেওয়া আছে প্রপার নাউন, ক্ষয়ে দেওয়া আছে ম্যাটেরিয়াল নাউন, গয়ে হচ্ছে কমন নাউন এবং ঘতে হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে হার্ড হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওকে, আমরা এরপরে চলে যাব 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলছে choose the correct noun of the word indeterminate. Indeterminate এই শব্দটার নাউন ফর্ম কি হবে? ইনডিটারমিনেট এই শব্দটার নাউন ফর্ম কি হবে, এটা আপনাকে বের করতে হবে। ইনডিটারমিনেট মানে আসলে কি? ইনডিটারমিনেট মানে হচ্ছে ইনডিটারমিনেট মিন্স সামথিং দ্যাট ইজ নট আইডেন্টিফাইড অর দ্যাট ইজ নট নোন। আই মিন যে বিষয়টাকে বর্ণিত করা হয়নি বা ডিসক্রাইব করা হয়নি, অথবা অপরিষ্কার বা অপরিচ্ছন্ন, এই টাইপের জিনিসকে বলা হয় ইনডিটারমিনেট, এবং এটা অ্যাডজেক্টিভ। ইনডিটারমিনেটের অ্যাডজেক্টিভ হচ্ছে, ইনডিটারমিনেটের নাউন হচ্ছে আপনার হচ্ছে ইনডিটারমিনেটের নাউন দুইটা আছে, একটা হচ্ছে ইনডিটারমিনেশন আর একটা হচ্ছে ইনডিটারমিনেটনেস। দেখেন সংযুক্ত কোনো ওয়ার্ডের শেষে সন থাকলেও নাউন হয়, নেস থাকলেও নাউন হয়। সো ইউর আনসার শুড বি ঘ, এবং ঘয়ে বলা হচ্ছে বোথ বি অ্যান্ড সি। এখানে আসলে ক এবং খ হবে, অর্থাৎ বি বলতে এখানে খ কে বোঝানো হচ্ছে ইনডিটারমিনেশন, এরপর হচ্ছে সি বলতে গ কে বোঝানো হচ্ছে ইনডিটারমিনেটনেস। তাহলে ইনডিটারমিনেট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার ইনডিটারমিনেশন আর একটা হচ্ছে ইনডিটারমিনেটনেস। নম্বর প্রশ্নে A tale of two cities is set against the backdrop of dash. Tale of two cities এটা আসলে কোন প্রেক্ষাপট থেকে লেখা হয়েছে?
আপনারা জানেন যে টেল অফ টু সিটিজ এটা হচ্ছে একটা হিস্ট্রিক্যাল নোবেল, চার্লস ডিকেন্সের লেখা, এবং এই হিস্ট্রিক্যাল নোবেলটি 1859 সালে প্রকাশিত হয়। এবং এই টেল অফ টু সিটিজ এই উপন্যাসটি হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশনকে নিয়ে লেখা হয়, এবং এই ফ্রেঞ্চ রিভলিউশন শুরু হয় 1789 থেকে 1799 সাল পর্যন্ত। আর এই বিস্তারিত বিষয়গুলো আসলে আমাদের অফলাইন ক্লাসে শেখানো হয়ে থাকে। তো এই বিষয়ে এই জন্য আমি এখানে ডিটেলস কিছু বলবো না, জাস্ট আমি প্রশ্নটা সলভ করে দিচ্ছি। A Tale of Two Cities is set against the backdrop of dash. এখানে Tale of Two Cities এই যে উপন্যাসটি কোন প্রেক্ষাপট নিয়ে লেখা, এটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন। অপশনে আমাদের কয়ে দেয়া আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অপশন খয়ে দেয়া আছে ফ্রেঞ্চ রিভলিউশন, অপশন গয়ে দেয়া আছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এবং অপশন ঘতে দেয়া আছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো অবশ্যই আমাদের আনসার কি হবে? ফ্রেঞ্চ রিভলিউশন, অর্থাৎ ফ্রেঞ্চ রিভলিউশনের প্রেক্ষাপট নিয়েই এই টেল অফ টু সিটিজ লেখা। এই টেল অফ টু সিটিজ লিখেছেন চার্লস ডিকেন্স। ওকে, এরপরে আমাদের 20 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যানহুড? ম্যানহুড কোন ধরনের নাউন? অপশন কতে দেওয়া আছে কম্পাউন্ড নাউন, অপশন খতে দেওয়া হচ্ছে কমন নাউন, অপশন গতে দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন হচ্ছে ঘতে দেওয়া আছে প্রপার নাউন। ম্যানহুড, ম্যানহুড মানে আসলে কি? ম্যানহুড মানে হচ্ছে পুরুষত্ব, পুরুষত্ব কিন্তু দেখা যায়। ওকে, তো ম্যানহুড, আবার এই ওয়ার্ডটার শেষে হুড যুক্ত আছে, আর হুড যখন কোনো নাউনের শেষে যুক্ত হয় এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তো আমাদের আনসার অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অপশন ক দেওয়া হচ্ছে কম্পাউন্ড নাউন, অপশন খ হচ্ছে কমন নাউন, অপশন গ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং ঘ হচ্ছে প্রপার নাউন। ম্যানহুড হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, 87 নম্বরটা, এই 87 নম্বর প্রশ্নটা হচ্ছে ফ্রেজ থেকে আসছে। তো ফ্রেজ টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। টু উইন আ প্রাইজ মানে হচ্ছে পুরস্কার জেতা, ইজ মাই অ্যাম্বিশন আমার আকাঙ্ক্ষা। এখানে বলছে দ্য আন্ডারলাইনড পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ এ অর অ্যান ড্যাশ, মানে যে অংশটাতে আন্ডারলাইন করা আছে এই অংশটা আসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, নাকি নাউন ফ্রেজ হবে, নাকি অ্যাডভার্ব ফ্রেজ হবে, নাকি কনজাংশনাল ফ্রেজ হবে। তো একটা বিষয় দেখেন, এই যে পুরো বাক্যটা আছে, এই পুরো বাক্যের সাবজেক্ট আসলে কি? এই পুরো বাক্যের সাবজেক্ট হচ্ছে টু উইন আ প্রাইজ, সাবজেক্টের পরে ভার্ব হচ্ছে ইজ। তো যেহেতু ভার্বের আগে সাবজেক্ট বসে আর সাবজেক্টের জায়গায় যেহেতু নাউন বসে, তার মানে এই নাউনের জায়গায় একাধিক শব্দ আছে, আর একাধিক শব্দ হলে একাধিক শব্দ মিলেই তো ফ্রেজ তৈরি হয়। কারণ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস ওয়্যার দেয়ার ইজ নো সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। ফ্রেজে সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না, জাস্ট একগুচ্ছ শব্দ থাকে। এখন এই একগুচ্ছ শব্দ যেহেতু সাবজেক্টের জায়গায় বসছে, এবং এখানে ইজটা হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে সাবজেক্ট থাকে, আর ভার্বের আগে সাবজেক্ট থাকে, সাবজেক্টের জায়গায় যেহেতু নাউন বসে, তার মানে এই কয়েকটা শব্দ মিলে হচ্ছে আমার নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, তাহলে আমাদের 87 আনসার হবে 87 নম্বর আনসার হবে খ, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কেন হবে আবার বলতেছি আমি। এখানে ইজ হচ্ছে আমার ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট থাকে, আর সাবজেক্টের জায়গায় একটা শব্দ থাকলে সেটা জাস্ট নাউন, একাধিক শব্দ হলে নাউন ফ্রেজ, আর যদি একটা ক্লোজ থাকে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় নাউন ক্লোজ। আর যেহেতু এখানে একটা শব্দ না, সেহেতু আমাদের শুধুমাত্র নাউন বলা যাবে না, আর যেহেতু এটা কোনো ক্লোজ নয়, জাস্ট একটা ফ্রেজ, দ্যাট মিন্স এটা হবে নাউন ফ্রেজ। 88 নম্বর বলছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার্স। টার্স এই শব্দটার বিপরীত শব্দ কি হবে? ওকে, এই টার্সের বিপরীত হচ্ছে আমাদের টার্স মানে সংক্ষিপ্ত। এই টার্সের বিপরীত হবে আমার ডিটেইলড মানে বিস্তারিত। টার্সের বিপরীত হচ্ছে আমাদের বিস্তারিত। সো এখানে 88 নম্বর উত্তর হবে খ, এটা ভোকাবুলারি থেকে আসছে। এরপর স্পেলিং থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে 79 নম্বরে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিং কোনটা হবে, বানান চিহ্নিত করতে হবে। কোয়েশ্চেনায়ার, গয়ে বলছে হচ্ছে কোয়েশ্চেনায়ার, এবং ঘ হচ্ছে কোয়েশ্চেনায়ার। এখানে সঠিক উত্তরটা হচ্ছে গ, কোয়েশ্চেনায়ার মানে হচ্ছে প্রশ্নাবলী। প্রশ্নাবলীর সঠিক স্পেলিং হচ্ছে QUESTIONNAIRE। তো আমাদের 79 নম্বর আনসার হবে গ। 90 নম্বর প্রশ্নে খুব সুন্দর একটা প্রশ্ন করা হয়েছে। এখানে বলছে প্লিজ বাট ইজ এ প্রিপোজিশন। নিচের কোন বাটটি প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে? তো এখানে চারটা অপশন থেকে বের করতে হবে। নাম্বার 1, তো কয়ে বলা হচ্ছে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। অপশন খ তে বলা হচ্ছে হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। অপশন গ তে বলা হচ্ছে উই ট্রাইড হার্ড বাট উই ডিড নট সাকসিড। অপশন ঘ তে বলা হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। ওকে, এখন বাট প্রিপোজিশন কখন হয় এটা আপনাদেরকে জানতে হবে। বাট মানে যখন ছাড়া হবে,
বাট মানে কি হবে, ছাড়া বা ব্যতীত, সেক্ষেত্রে বাট হচ্ছে প্রেপোজিশন হয়। এখন কোন বাক্যে কোন সেন্টেন্সটায় দেখেন বাটটা হচ্ছে ছাড়া অর্থ প্রকাশ পাচ্ছে বা ব্যতীত অর্থ প্রকাশ পাচ্ছে। এখানে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট অর ফলস। এখানে হচ্ছে রাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সামনে অ্যাডভার্ব বসে, এবং এই বাট মানে হচ্ছে এখানে অনলি বা শুধুমাত্র। তো এখানে এই বাটটা হচ্ছে অ্যাডভার্ব। এরপরে অপশন ক্ষয়ে কি বলা হচ্ছে, অপশন ক্ষয়ে বলা হচ্ছে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। বাট সিট বসা ছাড়া, অ্যান্ড ওয়েট মানে অপেক্ষা করা এবং বসা ছাড়া কি করতে পারি। তো এখানে বাট মানে কিন্তু সারা অর্থ প্রকাশ পাচ্ছে। তো যেহেতু এখানে বাট মানে সারা অর্থ প্রকাশ পাচ্ছে, তো এই আমাদের খ খ অপশনটাকে সঠিক বলে নিতে হবে, কারণ এখানে বলছে যে হুইচ বাট ইজ এ প্রেপোজিশন, কোন বাটটি প্রেপোজিশন, এবং বাট মানে যখন সারা অথবা ব্যতীত হয় সেক্ষেত্রে বাট ওয়ার্ডটি প্রেপোজিশন হয়ে থাকে। এরপরে গ নম্বরে কি বলছে, উই ট্রাইড হার্ড, আমরা চেষ্টা করেছিলাম প্রচুর। বাট কিন্তু, বাট মানে যখন কিন্তু হয় তখন সেটা হচ্ছে কনজাংশন, তার মানে অপশন গ এ বাট হচ্ছে কনজাংশন। উই ট্রাইড হার্ড, আমরা প্রচুর চেষ্টা করেছিলাম, বাট ডিড নট সাকসিড, কিন্তু সফল হতে পারেনি। এরপরে অপশন ঘ তে বলা আছে দেয়ার দেয়ার এটা ইজ হবে, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এমন কেউ নেই যে তাকে পছন্দ করে। দেয়ার ইজ নো ওয়ান, কেউ নেই, বাট লাইকস হিম, তাকে পছন্দ করে। এখানে বাট আসলে রিলেটিভ প্রোনাউন, এখানে বাট মানে হচ্ছে হু আসতেছে। তো আমাদের 90 এর আনসার হবে খ, বাট। এখানে বাট মানে সারা অথবা ব্যতীত। ওকে, আমরা এখন চলে যাব 91 নম্বরে, হু ইজ নট রোমান্টিক পয়েট, কি রোমান্টিক পয়েট নয়। অপশন ক হচ্ছে পার্সি বিশি শেলি, অপশন খ হচ্ছে এস.টি. কলারিজ, আই মিন স্যামুয়েল টেইলর কলারিজ, অপশন গ তে দেয়া আছে জন কিটস। এখানে পি.বি. শেলি, এস.টি. কলারিজ, জন কিটস এরা হচ্ছে রোমান্টিক যুগের কবি, আর টি.এস. ইলিয়ট হচ্ছে মডার্ন পিরিয়ডের রাইট পয়েট। তো যেহেতু হচ্ছে এরা তিনজনেই রোমান্টিক যুগের কবি, এবং টি.এস. ইলিয়ট রোমান্টিক যুগের কবি নয়, ইনি মডার্ন পিরিয়ডের কবি। সো আমাদের আনসার হবে ঘ। তো মোটামুটি আমাদের ইংরেজি প্রশ্নের সমাধান করা শেষ। এখন বাকি যে প্রশ্নগুলো আছে, এই বাকি প্রশ্নগুলো হচ্ছে আমি জাস্ট আনসার বলবো, আপনারা একটু মিলাই নেবেন যারা পরীক্ষা দিয়েছেন। নেক্সট নম্বরে বলা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের অংশ নয় কোনটি। অপশন ক হচ্ছে ফলা, অপশন খ হচ্ছে বর্ণ সংক্ষেপ, অপশন গ হচ্ছে দ্বিস্বর, অপশন ঘ হচ্ছে রেফ। তো এখানে 21 এর আনসার হবে গ, দ্বিস্বর। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের অংশ নয় কোনটি, এর আনসার হবে আমাদের গ, দ্বিস্বর। ওকে, এরপরে হচ্ছে নাম্বার 22 বলা হচ্ছে যে কোন দুটি ঘোষ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ, নিচের কোন দুটি ঘোষ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। অপশন ক তে দেওয়া আছে জ হ, অপশন খ তে দেওয়া আছে প ঝ, অপশন গ তে দেওয়া আছে তালব্য স স ক, অপশন ঘ তে দেওয়া আছে উ খ। তো 22 এর আনসার হবে খ, আই মিন প এবং ঝ। আমি কিন্তু এগুলো ব্যাখ্যা সহ বলবো না, কারণ হচ্ছে আমি সাধারণত ইংলিশ ক্লাস নিয়ে থাকি, আর বাকি যে প্রশ্নগুলো আছে আমি এগুলো জাস্ট আনসার বলবো, আপনারা মিলাই নেবেন। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদীর দ্বারা বিভক্ত, বাংলাদেশ এবং মিয়ানমার কোন নদীর দ্বারা বিভক্ত। এখানে অপশন ক তে বলা হচ্ছে নাফ, অপশন খ তে হচ্ছে কর্ণফুলী, অপশন গ তে হচ্ছে নবগঙ্গা, অপশন ঘ তে হচ্ছে ভাগরথী। তো এখানে 53 আনসার হবে ক, বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত, নাফ নদী। ওকে, এরপর 54 নম্বর বলছে বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত, এর আনসার হচ্ছে খ, 5200 কিলোমিটার। এরপরে হচ্ছে 55 নম্বর প্রশ্ন দেওয়া আছে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত। 55 নম্বরের উত্তর হবে গ, এর আনসারটা হচ্ছে 7। এরপরে 56 নম্বর দেশের ক্ষুদ্রতম নদী কোনটি। অপশন ক হচ্ছে ইটবাড়িয়া, অপশন খ হচ্ছে সুরমা, অপশন গ হচ্ছে ডাকাতিয়া, এবং অপশন ঘ হচ্ছে গাঙ্গিনা। তো দেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা, সো আনসার হবে ঘ। এরপরে আমরা চলে যাব অপশন 57 নম্বরে চলে যাব, গোমতী তিতাস কোন নদীর উপনদী। অপশন ক তে দেওয়া আছে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী। তো এখানে 57 আনসার হবে মেঘনা। এরপরে দেখেন 58 নম্বর, কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত। অপশন ক এ দেওয়া আছে গোমতী, খ এ দেওয়া আছে ডাকাতিয়া, অপশন গ হচ্ছে কাকড়ি নদী, অপশন ঘ হচ্ছে সবগুলো। তো কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে অপশন ক হবে, গোমতী নদীর তীরে অবস্থিত। এরপরে 59 নম্বর, যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়। অপশন ক তে দেওয়া আছে দোয়াব অঞ্চল, খ তে দেওয়া আছে মোহনা,
জলবিভাজিকা নদী সঙ্গম, তো এখানে আনসার হবে দোয়াব অঞ্চল। এরপরে 7 নম্বর দেওয়া আছে যমুনা নদী কোথায় পতিত হয়েছে, অপশন দেওয়া আছে পদ্মায়, বঙ্গোপসাগরে, ব্রহ্মপুত্র, মেঘনায়, তো এখানে আনসার হবে আসলে পদ্মায়। এরপরে 61 নম্বরে ব্রহ্মপুত্র ও তিস্তার মিলনস্থল কোথায়, অপশন ক তে দেওয়া আছে কুড়িগ্রাম, রাজবাড়ী, অপশন গ তে দেওয়া আছে হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ, তো এখানে ব্রহ্মপুত্র ও তিস্তার মিলনস্থল হচ্ছে কুড়িগ্রাম। এরপরে 62 নম্বরে আমি আসলে ম্যাথ গুলো এক্সপ্লেন করতে পারবো না, জাস্ট আনসার গুলো বলি। 62 এর আনসার হবে গ, 62 আনসার গ। 63 আনসার হচ্ছে 63 এর আনসার হবে খ। 64 আনসার হবে গ, 64 আনসার হবে গ। এরপরে 65 আনসার হবে খ, 65 খ। এরপরে 66 আনসার হবে খ, 67 এর আনসার হবে খ, 68 এর আনসার হবে গ, 69 এর আনসার হবে খ। এরপরে 70 2 স্কয়ার প্লাস a মাইনাস 15 উৎপাদক বিশ্লেষণ কত, বিশ্লেষণ কত, এর আনসার হবে 70 এর ক। এরপর 71 এর আনসার হবে গ। এরপর হচ্ছে 72 এর আনসার হচ্ছে খ, 72 এর আনসার খ। এরপরে 73 এর আনসার হবে ক, 73 এর আনসার ক। এরপরে 74 এর আনসার হবে ক। এরপরে 75 এর আনসার হবে গ। এরপর 76 এর আনসার হবে, 77 নম্বর আনসার হচ্ছে গ। তারপর হচ্ছে 78 হচ্ছে ঘ। তারপর হচ্ছে 79 খ, 80 ক, 80 আনসার হবে ক। এরপরে 81 হবে ঘ। ওকে, 82 নম্বরে বলছে জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি, কোন উপন্যাসটি জেলে কেন্দ্রিক, কোন জেলে জীবন কেন্দ্রিক কোন উপন্যাসটি, এখানে আনসার হবে ক, গঙ্গা। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি, আনসার হবে গ, গঙ্গা, ক। এরপরে হচ্ছে 83 নম্বর বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক, কালকুট নামে পরিচিত কোন লেখক, এর আনসার হবে গ, সমরেশ বসু। এরপরে আমরা চলে যাব 84 নম্বর। 84 নম্বরে বলা হচ্ছে এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এই বাক্য কোন ধরনের, এই বাক্যটি হচ্ছে 84 আনসার হবে খ, নির্দেশনাত্মক। এরপরে 85 নম্বর বলছে কোন বানানটি শুদ্ধ, মনোকষ্ট, 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 এখানে সঠিক বানানটি হচ্ছে খ, 85 আনসার হবে খ। এরপরে 86 সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে, এটা হচ্ছে সমর্থ, 86 আনসার হবে খ। 80 নাম্বার বলছে 82 নম্বর উত্তর হবে ক, 82 নম্বরের উত্তর হবে ক। এরপরে সরি 92 নম্বর, 92 এর আনসার হবে ক। এরপরে 93 এর আনসার হবে ঘ, 93 ঘ। ওকে, এরপরে হচ্ছে 94 এর আনসার হবে খ। এরপরে 95 কোনটি পানিতে দ্রবীভূত হয় না, এর আনসার হচ্ছে ঘ, ক্যালসিয়াম কার্বনেট। এরপরে 96 নম্বর যে কাঁদুনে গ্যাসের অপর নাম কি, এর আনসার হচ্ছে ক। এরপরে 97 নম্বর, 97 এর আনসার হবে ক। এরপরে 98 এর আনসার হবে গ। এরপরে 99 এর আনসার হবে ক। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, খাজা নাজিমুদ্দিন। এরপরে 100 নম্বর সর্বশেষ প্রশ্ন, কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়, আনসারটি হবে খ, গারো। এক্সাম ব্যাচের জন্য ইংলিশ এবং হচ্ছে ম্যাথ এই দুইটা সাবজেক্টে এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই নিয়মিত ক্লাসে আসবেন এবং আজকে যারা লাইভ ক্লাসে ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে পরের কোনো ক্লাসে। ধন্যবাদ।